নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। রাজ্যের ভয়াবহ বন্যায় মৃতদের নিকট আত্মীয়দেরকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্য সফররত কেন্দ্রীয় প্রতিনিধি দল শীঘ্রই পেশ করবে তাদের রিপোর্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের সাম্প্রতিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য 2 লক্ষ টাকার অনুগ্রহ রাশি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের জন্য 50,000 টাকা অনুমোদন করেছেন বলেও নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন এই অনুগ্রহ মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 19শে আগস্ট থেকে 24শে আগস্ট সময়কালে বন্যায় কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, 2 জন আহত হয়েছেন এবং 1 জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য প্রশাসন। এদিকে যারা বন্যায় প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য 2 লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য 50,000 টাকা PM-NRF এক্স গ্রেসিয়া ত্রাণ ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরদিকে আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল যারা ত্রিপুরায় বন্যার কারণে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে শীঘ্রই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল আমার সাথে দেখা করেছে। আমি দলের কাছ থেকে একটি আশ্বাস পেয়েছি যে তারা অবিলম্বে তাদের প্রতিবেদন জমা দেবে, যা বন্যা দুর্গতদের জন্য আরও সহায়তা নিশ্চিত করবে। এমনটাই নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হবে জিআরবিটি গ্রুপ ডির ফলাফল। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভার বৈঠকে এসপিওদের বেতন বাড়িয়ে 12,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাজ্য সরকারের 2,48,58,369 টাকা ব্যয় হবে বলেও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নতুন 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ করার সিদ্ধান্তের পাশাপাশি পর্যটন দপ্তরের অধীনে বিভিন্ন পদে 51 জন নিয়োগ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে প্রায় 18,000 কোটি টাকা দাঁড়িয়েছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বড় সিদ্ধান্ত যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল 2,500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যের হাজার হাজার মানুষ সে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। বন্যায় বিধ্বস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে শাসক ও বিরোধী দলগুলি। সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে চলছে দুর্গত মানুষদের সাহায্য করার মানবিক কর্মসূচি। শনিবার সাবরুম মহকুমার বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করে সিপিএম দল। সাবরুম মহকুমার বটতল, মাধবনগর, গৌরসিংবাড়ি, আমলিঘাট, মেরুপাড়া, পানিকাঠা, পোয়াংবাড়ি, মনাইগুরুং সহ বিভিন্ন এলাকায় বন্যায় দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আনুমানিক 1000 দুর্গত মানুষকে দেওয়া হয় 5 কেজি করে চাল। সিপিএম দল এই কঠিন সময় মানুষের পাশে রয়েছে এই বার্তা দেবার জন্যই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক। সবাইকে বলছি, যে সমস্ত ধরনের ক্ষতি হয়েছে সরকারের কাছে দেওয়া হয়। সর্বদলীয় মিটিংয়েও আমরা কথাগুলো বলেছি এবং আমাদের অনুরোধেই এটা দিল্লি থেকে একটা বন্যায় দুর্গত মানুষজনকে পর্যাপ্ত সাহায্য করার জন্য সরকারের কাছে আবেদন রাখেন বিরোধী দলনেতা।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহকুমার বিভিন্ন এলাকা। এদিন ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকাও ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রানীরবাজার কৈত্রাবাড়ি মূর্তি ভাঙার ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনাকে প্রশমিত করতে সমর্থ হয়েছে প্রশাসন। ধর্মীয় চুরচুরির আড়ালে সরকারকে কালিমালিপ্ত করার জাল বুনেছিল রাজনীতির কুশীলবরা। তবে এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে ঘটনাস্থল থেকে 70 কিলোমিটার দূরে সীমান্ত সংলগ্ন সোনামুড়ায় তথাকথিত শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা। যেখানে স্পর্শকাতর এই ইস্যুটিতে আইন এবং প্রশাসনের ওপর ভরসা রেখে পরিস্থিতির ওপর সতর্ক নজর রেখেছিল রাজ্যের সবকটি রাজনৈতিক দল, সেখানে আগ বাড়িয়ে সোনামুড়ায় কেন এই ধরনের উত্তেজক জঙ্গি মিছিল সংগঠিত করতে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান রুহুল আমিন, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। গত 25শে আগস্ট রানীরবাজার থানাধীন কৈতরাবাড়ি এলাকার স্থানীয়রা দীর্ঘ 35 বছরের পুরনো মন্দিরের কালীমূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই গোটা রানীরবাজার এলাকা জুড়ে দেখা যায় উত্তেজনা। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হয়েছিল সংঘর্ষ। পরবর্তী সময়ে সংখ্যালঘুদের একাধিক বাড়িঘরে হামলা করে দুষ্কৃতীরা। ওই আক্রমণে একাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ধারা 144। ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে। ভয়াবহ বন্যায় যেখানে বিপর্যয়ের কঠিন পরিস্থিতির মধ্যে ডুবে আছে ত্রিপুরা, সেখানে নিঃসন্দেহে পুরো ঘটনাটি সংঘটিত করা হয় রাজ্য সরকার এবং প্রশাসনকে কালিমালিপ্ত করার জন্য। বিষয়টি বুঝতে পেরে সংবেদনশীল এই ঘটনার ওপর সতর্ক নীরব নজর রেখেই চলেছিল রাজ্যের সবকটি রাজনৈতিক দল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ঘটনার ঘোলা জলে মাছ শিকার করতে নেমে যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা এবং তার নেতৃত্ব। সংবেদনশীল এই ঘটনার ইন্টেন্সিটি ক্যাশ করার স্বার্থে তথাকথিত শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা। মাত্র মাস দেড়েক আগে অর্থাৎ 17ই আগস্ট সর্বভারতীয় কংগ্রেসের এক বিজ্ঞপ্তিমূলে নিয়োগ পাওয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান রুহুল আমিন খুঁজে পান রাজনীতির তপ্ত আগুনে নিজের আখের গোছানোর রসদ। 2017 সালে সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পাল্টিয়ে কংগ্রেসের নাম লেখাতে বাধ্য হয়েছিলেন আনুপূর্বিক বামপন্থী ঘরানার রুহুল আমিন। কমিউনাল এবং তীব্র হিন্দু বিদ্বেষী হিসেবে পরিচিত রুহুল আমিন যখন তথাকথিত শান্তি মিছিলে ডাক দেন, তখন মুখ টিপে হেসেছিলেন তার সতীর্থরাই। ঘটনাস্থল থেকে 70 কিলোমিটার দূরে শান্তি মিছিল কেন, সেই প্রশ্নের জবাবে এই মিছিল কোনো রাজনৈতিক রং থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুহুল আমিন। অথচ শেষ পর্যন্ত কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে বাইপাস করেই নাকি নিজের কর্তৃত্ব জাহির করতে সংবেদনশীল এই ইস্যুটিকেই বেছে নিলেন জনাব রুহুল আমিন। শান্তি মিছিলের ব্যানারকে সামনে রেখে জঙ্গি মিছিল সংগঠিত করতে মিথ্যার আশ্রয় নিয়ে মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে আসতে হয়েছিল রুহুল আমিনকে। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনার পরপরই যেখানে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় দফায় দফায় শান্তি বৈঠক করা হয়, সেখানে রানীরবাজার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সোনামুড়ায় শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিলের আয়োজন করে নিজেই নিজের বক্তব্য রাখেন রুহুল আমিন, যেখানে ছিল না সংখ্যাগুরু অংশের কেউই। এক সময় জীবন বীমার অর্থরাশি হেরাফেরি করার বেস্তর অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। এবার রাজনৈতিক ক্যারিয়ারকে উপরে নিয়ে যেতে প্রতিবেশী বাংলাদেশের ভারত বিদ্বেষী জামাত ইসলামীর মতো সংগঠনের কয়েকজন নেতার সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন বলে অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, রুহুল আমিনের মতো নেতাদের যদি এতটাই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে কেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে গোটা সোনামুড়া মহকুমাতে ঝাঁকি শুধু বিসর্জন হতে হয়েছে কংগ্রেসকে? রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ক্ষেত্রে যেখানে নীল নকশা তৈরির ষড়যন্ত্র করছে রাজনীতির কুশীলবরা, সেখানে রুহুল আমিনদের থামানোর দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষকে। প্রশাসনের তরফ থেকে সোমবার বিকেল 3টে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নারীদের প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা আজ গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সর্বোচ্চ আদালতের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জেলা আদালতের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নতুন অপরাধিক আইন সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার উপরেও গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। নারীদের প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা আজ গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সর্বোচ্চ আদালতের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জেলা আদালতের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজের নারীদের নিরাপত্তার জন্য কঠোর আইনগুলি প্রণয়ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী।
के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। इस कमेटी में डिस्ट्रिक्ट जज, डीएम और एसपी भी शामिल होते हैं। क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলি বন্ধ করতে নতুন অপরাধী আইনগুলি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের উদ্যোগ নেবার আহ্বানও রেখেছেন প্রধানমন্ত্রী। दर्शन में डिस्ट्रिक्ट जुडिशरी को इस नई व्यवस्था में ट्रेन करने के लिए नए इनिशिएटिव्स भी जरूरी है। हमारे जजेस और वकील साथी भी इस अभियान का हिस्सा बन सकते हैं। जनता भी इस नई व्यवस्था से परिचित हो, इसमें भी हमारे वकील और बार एसोसिएशन का अहम रोल है। বর্তমানে গোটা দেশের জেলা স্তরের বিচারালয়গুলিতে প্রায় ৪,৫০০ কোটি মামলা বকেয়া পড়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত 10 বছরে আদালতের আধুনিকীকরণের জন্য মিশন পর্যায়ে কাজ করা হচ্ছে, যাতে সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শান্তিরবাজার মহকুমার আলোইছড়া এলাকায় শনিবার দুর্ঘটনায় নিহত হন এক বাইক চালক। নিহত বাইক চালকের নাম নীতিশ ত্রিপুরা। জানা যায়, শনিবার বীরচন্দ্রবনু থেকে শান্তিরবাজারে আসার পথে আলোইছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন এই বাইক চালক। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নীতিশ ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। সাম্প্রতিক সময়ে শান্তিরবাজার মহকুমায় দুর্ঘটনার বলি হয়েছেন বেশ কয়েকজন বাইক চালক। দ্রুত গতিতে চালনার ফলেই ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা। জি মারা গেছে, নাম কি? নীতিশ ত্রিপুরা। কোন জায়গাতে মারা গেছে? মনো আলোইছড়া বেসিক ক্যাম্পের একটু সামনে রাস্তার আগে। বাড়ি কোন জায়গাতে? কালমা। কেমনে মারা গেছে জানো নি? আমরা যে আমি তো সামনে আসছিলাম, হে পিছনে আসছিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থী এবং সরকারি কর্মচারী সহ মোট 5 জন ব্যক্তিকে ড্রাগ সেবন করাকালীন গ্রেফতার করে পুলিশ। ধৃত 5 যুবকের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ত্রিপুরা ওয়াকফ বোর্ড চেয়ারম্যানের শ্যালক। ইতিমধ্যেই এই ঘটনায় শাসক দলকে নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনা কৈলাসহর থানা এলাকার। কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ 30 অগস্ট গভীর রাতে স্বরূপানন্দ সরণি এলাকার এক বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই 5 জন ব্যক্তিকে হাতে নাতে ধরেন পুলিশ কর্মীরা। যুবকদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু খালি কৌটো। পরবর্তী সময় তারা ড্রাগ সেবন করার কথা স্বীকার করে নেয়। ধৃত 5 ব্যক্তির মধ্যে জাহির আব্বাস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টিলাবাজার গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের প্রার্থী ছিলেন, যদিও তিনি কংগ্রেস দলের প্রার্থীর কাছে হেরে যান। অন্যদিকে রাজীব মালাকার বিদ্যুৎ দপ্তরের সরকারি কর্মচারী এবং হোসেন আলী মাদ্রাসার সরকারি শিক্ষক। জানা গিয়েছে, ধৃত জাহির আব্বাস কৈলাসহরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলীর শ্যালক। প্রকাশ্যে ড্রাগ সেবন করতে গিয়ে শাসক দলের ঘনিষ্ঠদের গ্রেপ্তারিতে গোটা শহর জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। স্বরূপানন্দ সরণি, কৈলাসহরের স্বরূপানন্দ সরণিতে একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের সেবন করছে। ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসহর থানা থেকে একটি পুলিশ টিম তৎক্ষণাৎ স্পটে যায়, সমস্ত ফর্মালিটি অবজার্ভ করে সেখানে যায়। যাওয়ার পর সেখানে 5 জন লোককে সেখানে পাওয়া যায়। তাদের নাম আরমান আলী, রাজীব মালাকার, হোসেন আহমেদ,
জাবির আব্বাস, বিরজিৎ দাস, তারা সবাই মোটামুটি কৈলাসহর নিবাসী। তারা যে তদন্তে আমরা যতটুকু পেয়েছি, তারা সবাই ড্রাগসের সেবন করছিলেন। সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি কৌটা পাওয়া যায়। সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে 5 জনকে নিয়ে। এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা সবাই মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। 21,093 টাকা বিদ্যুৎ মাশুল বকেয়া থাকার কারণে মান্দাইয়ের রশিরাম একাডেমির বিদ্যুতের লাইন গত 2019 সালের 11 মার্চ ছিন্ন করে দিয়েছিল বিদ্যুৎ দপ্তর। কিন্তু পরবর্তী সময়ে হুক লাইনের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। সেই হুক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে রশিরাম একাডেমির 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আয়ুষ দেববর্মার। একটি স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ মাশুল না দিয়ে 4 বছর যাবৎ বিদ্যুৎ চুরি করে যাচ্ছে এবং বিদ্যুৎ দপ্তরের কেন এই সকল বিষয়ের উপর কোনো নজরদারি নেই তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। স্বাভাবিক কারণে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রায় সকালের দিকে 8টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু আমরা খবর পেয়েছি 12টার দিকে কল অফিসে। অ্যাকর্ডিংলি আমি আমার ম্যানেজার ইঞ্জিনিয়ার উত্তম আর ইঞ্জিনিয়ার বুলন শাহকে পাঠিয়েছি। উনি ইনকোয়ারি করেছেন। ইনকোয়ারি করে জেনেছেন যে তাদের স্কুলে একটা কানেকশন আছে। সেই কানেকশনের আইডি নাম্বার হচ্ছে 100210602800। সেই কানেকশনটি ডিউজ থাকার কারণে, ডিউজ হচ্ছে 21,093 টাকা। ডিউজ থাকার কারণে নোটিশ দিয়ে আমরা কাটিয়েছি। কাটার ডেট হচ্ছে 11/03/2019। সেই ডেটে কাটা হয়েছে। এরপরে আমরা কিছুই জানি না তারা কি করে জ্বালান, আমরা জানি না। এরপরে যখন আমরা ইনকোয়ারি করেছি বুলন বাবুকে পাঠিয়ে, তখন বুলন বাবু জেনেছে যে তারা হুক করে জ্বালায় এবং যে ইনসিডেন্টটি ঘটেছে সেটাও হুক লাইনের কারণেই হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী সবসময় সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচির কথা বলেন। দুর্গত মানুষকে সেবা প্রদানই তার আদর্শ। তার নির্দেশেই উদয়পুরের কাঁকড়াবন হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির। এই শিবিরে 160 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। কাঁকড়াবন হাই স্কুলের এই স্বাস্থ্য শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার এনসি সাহা। এছাড়াও উপাচার্য অধ্যাপক রতন কুমার সাহার সঙ্গে টিআইইউটির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সেবামূলক কাজে অংশ নেন। এছাড়াও তারা শরণার্থী শিবিরের আবাসিকদের মধ্যে 400 ব্যাগেরও বেশি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার, এসডিএম ত্রিদীপ সরকার, বিডিও অনিন্দ দত্ত, পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী, বিশিষ্ট নাগরিক বিশ্বজিৎ সরকারও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়া কাঁকড়াবন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ইনচার্জ নারায়ণ চন্দ্র দাস, ভাইস প্রিন্সিপাল শ্রীমতী মান্না দেববর্মা তারাও এই অনুষ্ঠানে অংশ নেন। কেদারনাথে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটিকে এয়ারলিফট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী MI-17 চপার। চপারের সঙ্গে চেন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল বিকল হেলিকপ্টারটিকে। সেই সময় মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে ওই হেলিকপ্টার। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। যদিও এখনো পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবলির কাছে লিনচলিতে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকারী চপার থেকে ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মন্দাকিনীর ধারে বড় বড় পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বেসরকারি সংস্থা পরিচালিত এই হেলিকপ্টার। কৃষকদের আন্দোলন 200 দিন পার করলো। সেই উপলক্ষে মহা সমাবেশের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। ফের কৃষক বিক্ষোভের ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে। কৃষক ভোট ফিরে পেতে পদ্ম শিবির কি স্ট্র্যাটেজি নেয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শুরুর পর থেকেই নরেন্দ্র মোদী সরকারকে বারবার অস্বস্তিতে ফেলেছে কৃষকদের সংগঠিত বিক্ষোভ আন্দোলন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে শুরু কৃষক আন্দোলনকে বিজেপি সঠিক রাজনৈতিক পরিপক্কতা নিয়ে সামাল দেয়নি বলেই চলতি বছরের লোকসভা ভোটে
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের বহু গ্রামীণ কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির, এমন অভিমত প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে কৃষক আন্দোলনকে কিভাবে নরেন্দ্র মোদী সরকার সামাল দেয় সেই দিকেই আগ্রহ নিয়ে তাকিয়ে রাজনৈতিক বোদ্ধারা। সূত্রের খবর, মহাসমাবেশে যোগ দেবেন কুস্তিগির বিনেশ ফোগটও। কৃষক সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, এমএসপি নিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতির খেলাপ করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র। তারপরেই মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে ফের দ্বিগুণ উৎসাহে আন্দোলনের ঘোষণা ও মহাসমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, যা নিয়ে যথেষ্ট চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে। কৃষক আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছে বাম, কংগ্রেস, সমাজবাদী পার্টি ও আপ সহ একাধিক বিজেপি বিরোধী দল। সংগঠনের ভিতরে ও বাইরের ময়দানে রাজনৈতিক মাইলেজের প্রসঙ্গে এবারকার কৃষক আন্দোলন রাহুল গান্ধীর কাছেও বিশেষ গুরুত্ব পাবে তা বলাই বাহুল্য। কোন অমোঘ বানে বিজেপি বিরোধী চক্রব্যূহ ভেদ করে সেই নিয়েই চলছে জোর আলোচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুকসাগর জলা থেকে নিষ্কাশনের কাজে নিযুক্ত পুরকর্মীদের ওপর হামলা করেছিল কিছু স্থানীয় দুর্বৃত্ত শ্রেণীর মানুষজন। ঘটনা উদয়পুরের জামজুরি এলাকায়। জানা গিয়েছে, আগরতলা থেকে আনা একটি অত্যাধুনিক পাম্প মেশিন দিয়ে উদয়পুর শুকসাগর জলার জল নদীতে ফেলার কাজে নিযুক্ত ছিল পুরকর্মীরা। তখনই মাছ ধরা যাবে না এই অহেতুক অজুহাত দিয়ে পুরকর্মীদের ওপর হামলা করেন কিছু স্থানীয় মানুষজন। খবর পেয়ে ছুটে যান উদয়পুর পুর পরিষদের পুরপিতা। কথা বলেন গোমতী জেলা শাসকের সঙ্গে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কাঁকড়াবন থানায় মামলা দায়ের করেন আক্রান্ত পুরকর্মীরা। প্রসঙ্গত, বন্যার ফলে শুকসাগর জলা প্লাবিত হয়ে যায়, যার কারণে জলার উপচে পড়া জলে জলমগ্ন হয়ে পড়ে স্থানীয় এলাকার রাস্তাঘাট। সেই কাজেই নিযুক্ত ছিলেন পুরকর্মীরা। ঢুকবেন আমরা নিশ্চিত। এছাড়াও আমাদের যিনি বর্তমান নবনির্বাচিত জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন সুজন সেন, ওনার সঙ্গেও কথা হয়েছে। এখান থেকে প্রয়োজনে খাল কেটে শুকসাগর কি বলে কেনেল কেটে কেনেলে জল ঢুকিয়ে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড়। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব 19 দল। সেই সঙ্গে 4 দিনের ম্যাচও অনুষ্ঠিত হবে। দুই দলেই রয়েছেন সমিত দ্রাবিড়। ক্রিকেট প্রেমীরা উৎসাহের সুরে বলছেন, 13 বছর পর আবার ভারতীয় দলে দ্রাবিড়। তবে এই দ্রাবিড় রাহুল নন, ইনি সমিত দ্রাবিড়। 2011 সালে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। 2024 সালে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচের পুত্র সুযোগ পেলেন ভারতের অনূর্ধ্ব 19 দলে। একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আমান। উত্তরপ্রদেশের এই তরুণের নেতৃত্বে খেলবেন সমিতরা। 21, 23 এবং 26 সেপ্টেম্বর পন্ডিচেরিতে হবে এই 3টি ম্যাচ। সামিত প্রথম একাদশে জায়গা পান কিনা সেই দিকেই নজর থাকবে সমগ্র ক্রিকেট মহলের। রাজ্যে পর্যটন শিল্পের অসীম সম্ভাবনা রয়েছে, তবে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক উদাসীনতার শিকার হয়ে বেহাল দশায় বিভিন্ন পর্যটন কেন্দ্র। উদাহরণ, পেচারথলের জনপ্রিয় পর্যটন স্থল বৌদ্ধ ঝর্ণা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা আর পার্বত্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রকৃতির কোলে রয়েছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা একাধিক ঝর্ণা। ঊনকোটি জেলার পেচারথল শিলছড়ায়ও রয়েছে পাহাড়ের কোল থেকে নেমে আসা এমনই এক মনোরম ঝর্ণা, বৌদ্ধ ঝর্ণা। এই ঝর্ণা দেখতে গিয়েই এখন বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। ঝর্ণায় পৌঁছানোর রাস্তার অবস্থা বর্তমানে একেবারে শোচনীয়। পাহাড়ের মাটির রাস্তায় নেমে জল কাদায় একাকার ঝর্ণায় যাবার রাস্তাটি। রাস্তার মাঝে থাকা গর্তগুলোতে জল জমে ডোবার আকার নিয়েছে রাস্তা। আর সেই গর্তে প্রতিদিনই আটকে পড়ছে বাইক, টোটো সহ একাধিক গাড়ি। এতে বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। পরে কাদায় নেমে গাড়ি ঠেলতে হচ্ছে ঝর্ণায় আসা পর্যটকদের। বর্তমানে প্রতিদিনই ঝর্ণায় পৌঁছতে গিয়ে এমনভাবে কাঠখড় পোড়াতে হচ্ছে এবং রাস্তার হাল আগের থেকে অনেক শোচনীয় হয়ে পড়েছে বলে জানালেন মাঝ রাস্তায় গাড়ি নিয়ে আটকে পড়া এক পর্যটক। কোনো রকম ঠেল্লা তুলছি, তো এরকম যদি রাস্তাটা হয় তো আমরা তো এখানে যাইতে পারতাম না। তো রাস্তাটাও খুব আমরা জানতাম আগে তো রাস্তা অনেক ভালো আসলো, তো এখন রাস্তাটা পুরা ভাঙ্গা। শিলছড়ার এই ঝর্ণাটিকে দেখতে কয়েক বছর আগে সেখানে ছুটে গিয়েছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আশা প্রকাশ করেছিলেন এই ঝর্ণাটিকে ঘিরে শিলছড়ায় গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। সরকারের নজরে থাকা সম্ভাব্য এই পর্যটন কেন্দ্রটির প্রশাসনিকভাবে রক্ষণাবেক্ষণের বদলে পর্যটকদের কাছে আতঙ্কের আরেক নাম এখন হয়ে উঠেছে এই ঝর্ণাটি। দায়িত্বশীলদের বদান্যতায় দেখভালের অভাবে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দাবি উঠছে অচল রাস্তা সচল করতে দ্রুত উদ্যোগ নিক প্রশাসন। তার এই অবস্থা গত প্রায় মাসখানেক আগে আইয়া গেছে, তখনও এরকম অবস্থা আসলো। ওখানে আইসি সেম, আবার রাস্তা খারাপ বলতে ওখানে তো একটু বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে গাড়ি লই আইতে পারতাস না। যে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের পাঠানো রিপোর্ট, নিউজ নাও। স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশন 2024 থেকে 25-এর অঙ্গ হিসেবে শনিবার থেকে ধলাই জেলা সদর আমবাসায় শুরু হলো অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছরের বালক বালিকা উভয় বিভাগে রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতা। আমবাসা স্থিত ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্পোর্টস হলে দাবা প্রতিযোগিতার সূচনা করেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবকর দেবনাথ সহ অন্যান্যরা। রাজ্যের 8টি জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন খেলোয়াড়রা। 2 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। শ্রী পরিমল দেববর্মা পিএসসি চেয়ারম্যান, উপস্থিত ছিলেন আমবাসা এমসি চেয়ারম্যান শ্রী গোপাল সূত্রধর। উপস্থিত আজকে থেকেই প্লেয়াররা এখানে পার্টিসিপেশন করছে 8টা ডিস্ট্রিক্ট থেকে। টোটাল